বলা হয় বাবা নিছক কেবল একটি শব্দ নয়, এই দু অক্ষরের শব্দে লুকিয়ে আছে অপার স্নেহ, ক্ষমা আর নির্ভরতা। একমাত্র বাবাই যিনি ছেলে মেয়েকে দু হাতে আগলে রেখে সকল ঝড় ঝাপটা থেকে দূরে সরিয়ে রাখতে পারে। বাবার কাছে ছেলে মেয়ে দুইজন সমান হলেও নিজের মেয়ের প্রতি বাবার ভালোবাসা একটু বেশি লাগাম ছাড়া হয়। মনসুর খানও নিজের মেয়ে জুলেখাকে একটু বেশি ভালোবাসতেন। বিশেষ করে স্ত্রীর আচানক বিয়োগের পর জুলেখা যেন তাহার অন্ধের যষ্টি, মেয়েকে ছাড়া তিনি যেন অচল অথর্ব। তাই তো মেয়ের প্রতি তার ভালোবাসা বা যত্নের কোনো কমতি ছিল না। জুলেখার ভালোভাবে দেখভালের জন্য আলাদা করে একজন মাসিও রাখেন তিনি, কারণ সে ব্যবসায়িক মানুষ। তাই সারাক্ষণ মেয়ের সাথে থাকা সে সম্ভব ছিল না মনসুর খানের জন্য। বাবা দাদার পরিশ্রমে রেখে যাওয়া সব কিছুই তিনি এভাবে ভেস্তে দিতে পারেন না। তাছাড়া বাড়িতে ছিল 3 ভাইয়ের একমাত্র আদরের বোন জুলেখা। বলতে গেলে আঞ্জুমান ভিলার প্রাণী ছিল জুলেখা। মাতৃহীন এই মেয়েটি বাবার পরেই পরিবারের সকলের প্রাণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। সিরাজুল খান তার সন্তানসম এই বোনকে অশেষ আদর যত্নে বড় করে তুলেছিলেন। জুলেখার প্রতি তার 2 ভাইয়ের ভালোবাসাও ছিল অগাধ। তবে ভাই বোনের 4 জনের মধ্যেও বিশেষ এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল শফিক ও জুলেখার মধ্যে। শফিক জুলেখার থেকে বয়সে কিছুটা কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে ছিল এক ধরনের বন্ধুসুলভ আন্তরিকতা। কিন্তু শৈশবে একটি জটিল সিদ্ধান্ত নিতে হয় পরিবারের প্রধান মনসুর সাহেবকে। তিনি 2 সন্তানের দেখাশোনার ভার একসাথে নিতে না পারায় মেয়ে জুলেখাকে নিজের কাছেই রেখে দেন আর ছেলে শফিককে পাঠিয়ে দেন হোস্টেলে। যদিও এই সিদ্ধান্ত তার নিজের ইচ্ছার বিরুদ্ধেই ছিল, তবুও সন্তানদের সুরক্ষার কথা ভেবেই এমনটি করেছিলেন। তবে মেয়ে জুলেখা ছিল তার জীবনের সব কিছু। তার আদর যত্ন ভালোবাসা সব কিছু যেন ঘিরেই ছিল জুলেখাকে। জুলেখার শৈশবের প্রতিটি মুহূর্তে বাবার উপস্থিতি ছিল গভীর। তার চারপাশে প্রতিটি আনন্দ প্রতিটি প্রাপ্তি যেন বাবা মেয়ের সম্পর্ককে আরও মজবুত করেছিল। কিন্তু তবুও প্রায় দিন মনসুর বাড়িতে এসে দেখত মেয়ে তার না খেয়ে ঘুমিয়ে গেছে। কাজের মাসি খুব চেষ্টা করেছিল মেয়েটাকে কিছু খাওয়ানোর, কিন্তু ছোট জুলেখা নাকি আজকাল একদম কথা শোনে না তার, বরং জেদ করে ঘুমিয়ে পড়ে। অথচ যখনই মনসুর সময় পেয়ে বাড়ি আসতো এবং মেয়েকে ঘুম থেকে তুলে খাওয়াতে বসাতো, দেখা যেত জুলেখা যেন একেবারে অভুক্ত শিশুর মতো খাবারের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এতে মনসুর বিভ্রান্ত হয়ে যেত। মেয়েটা যখন ঠিকই খাচ্ছে তখন কাজের মাসি কেন বলছে যে জুলেখা খায় না? মা হারা মেয়েটিকে ঠিকমতো কেউ সময় দিতে পারছে না বলেই হয়তো এমনটা হচ্ছে, এই ভেবে মনসুর বিষয়টিকে বড় করে দেখত না। তবে সে বুঝতে পারত না জুলেখার এই আচরণের পিছনে ঠিক কী কারণ লুকিয়ে আছে। হয়তো মায়ের স্নেহ আর যত্নের অভাব তাকে এমন এক জেদি আর অভিমানী শিশুদের রূপ দিয়েছে। মনসুর চেষ্টা করত মেয়ের প্রতি যত্নবান হওয়ার, কিন্তু জীবনের চাপ আর কাজের ব্যস্ততার কারণে সে সব সময় তা করতে পারত না। এদিকে যত দিন যেতে লাগলো জুলেখার স্বভাবের পরিবর্তন আরও বেশি চোখে পড়ার মতো ছিল। ছোট্ট মেয়ে, তার নামে আয় দিন অভিযোগের ভান্ডার মেলে ধরত কাজের মাসিসহ পাড়ার লোক। মনসুর খানের কাছে এসব যেন বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছিল। মনসুর বুঝতে পারছিল না তার এত মিষ্টি মেয়েটার হঠাৎ করে হলোটা কি। মেয়েটা দুষ্টুমি করলেও তার সব কিছুই ছিল নিয়ম মাফিক, কিন্তু এখন সে যেন পুরোপুরি বদলে গেছে। মনসুরের কাছে মেয়েটাকে এখন বাড়ির পুরনো আসবাবপত্রের মতো কেমন নিষ্প্রাণ নির্জীব লাগে। এই পরিবর্তন মনসুর খানের মনে অশান্তি এনে দিয়েছিল। মেয়েটার চিন্তায় মনসুর খান আজকাল কাজে একদম মন বসাতে পারছিল না ঠিকমতো। রাত দিন কেবল মেয়ের চিন্তায় তাকে গ্রাস করতে শুরু করে। রাতেও মেয়ের কথা ভাবতে ভাবতে তিনি ঘুমাতে পারতেন না। মনের ভেতর কেবল একটা প্রশ্ন ঘুরপাক খেত, তার মিষ্টি মেয়েটার এমন কি হলো? এক রোজ মনসুরের শরীর ভালো লাগছিল না বলে মধ্যভোজনের আগেই বাড়িতে চলে আসেন, আর এসেই দেখতে পায় জুলেখা বাড়ির বাগানে মাটি দিয়ে খেলছে। তার পরনে এখনও সকলের স্কুল ড্রেসটা, যা চেঞ্জ করা হয়নি।
সকাল গড়িয়ে সূর্য এখন মাথার উপরে, চারিদিকে উত্তপ্ত রোদে ঝাঁঝা করছে। অথচ বাড়িতে এতগুলো কাজের লোক থাকা সত্ত্বেও এই কড়া রোদে তার ছোট্ট মেয়েটা এখানে একা বসে খেলা করছে। জুলেখা মাটি মাখা হাত মুখে দিতে নিলে মনসুর দ্রুত এসে মেয়েটাকে কোলে তুলে নেয়। জামা কাপড় থেকে ধুলাবালিগুলো ঝেড়ে দিয়ে ছোট জুলেখার ললাটে একটা আদর করে মনসুর। জানতে চায় এই সময় সে এখানে কেন, আর এখনও কেন ড্রেস চেঞ্জ করা হয়নি তার। বাবাকে এই সময়ে কাছে পেয়ে ছোট্ট জুলেখার মুখে ভেসে আসে এক ভুবন ভোলানো হাসি। সেই হাসিতে যেন মনসুর খানের সকল খারাপ লাগা এক নিমিষেই হাওয়া হয়ে যায়। মেয়েটা তখন বাবার গলা জড়িয়ে আধো আধো কণ্ঠে অভিযোগের সুরে বলে, ক্ষুধা বাবা, আমার পেট একদম খালি জানো। কিন্তু মাসি তো টিভি দেখছে, বলছে একদম তাকে বিরক্ত করতে না, তাহলে নাকি মারবে। আমি কি এখন একটু খাবার পাবো বাবা? একটু হলেই হবে, বেশি খাবো না, সত্যি তুমি দিবে? মনসুরের বুকটা মোচড় দিয়ে ওঠে। সে স্পষ্ট দেখতে পায় মেয়ের অসহায় মুখ, আর বাবা হিসেবে তার ব্যর্থতা, চরম ব্যর্থতা। লোকে সত্যি বলে পৃথিবীতে মা ছাড়া সন্তান আসলেই অসহায়। মায়ের জায়গা কেউ নিতে পারে না। আজ যদি আঞ্জুমান বেঁচে থাকতো, তাহলে কি তার আদরের কন্যাটিকে এতক্ষণ না খেয়ে থাকতে দিত? কখনোই না। সেদিনের পর থেকে কোনো কাজের লোকের কাছে মেয়েকে রেখে যেতে মনসুর ভরসা পায় না। মেয়েকে একা হাতে সামলানোর চেষ্টা করে, এতে অবশ্য তাকে অনেক বিপাকেই পড়তে হয়, কিন্তু সন্তানের কাছে সেই সব যেন কিছুই ছিল না। তবে এক রোজ তার এক দূর সম্পর্কের বোনের হঠাৎ করে বাড়িতে আগমন ঘটে। সে এসেই মনসুর খানের কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে দ্বিতীয় বিবাহ করার জন্য। নিজের জন্য না হলেও অন্তত জুলেখার কথা ভেবেই না হয় মনসুর দ্বিতীয় বিবাহ করতে মত দেন। তার একটা বিধবা ননদ আছে, যার স্বামী মারা গেছে 3 বছর হবে। মেয়েটা সুন্দর আর বয়স কম। মনসুর মত দিলে তাকে না হয় জুলেখার মা করে নিয়ে আসবে তারা। কিন্তু মনসুর নিজের সিদ্ধান্তে অনড় ছিল। সে কোনোভাবেই দ্বিতীয় বিবাহ করার পক্ষপাতী ছিলেন না। তার ছেলে দুটো নিজের রায় এখন বিয়ের উপযোগী, আর তিনি কি না এখন নিজে বিবাহ করবেন, তাও মেয়ের বয়সী মেয়েকে? এই চিন্তা করাও তার জন্য পাপ। তাছাড়া আর যাই হোক, মেয়েকে তিনি সৎ মায়ের আশ্রয়ে ফেলতে পারবেন না। তবে তিনিও মনে মনে অনুভব করেন বাড়িতে একজন মহিলার উপস্থিতি, যাকে জুলেখা আপন ভাবতে পারে। বয়স যখন জুলেখার 5-এর ঘরে, তখন জাবেদা খাতুন বউ হয়ে আসেন আঞ্জুমান ভিলায়। মনসুর খান জাবেদাকে নিজে পছন্দ করে নিয়ে আসেন ছেলে সিরাজুলের জন্য। ছোট্টবেলার বন্ধু আনোয়ারের মেয়ে ছিল জাবেদা। কিছুটা হতদরিদ্রে বেড়ে ওঠা তার, কিন্তু আঞ্জুমান ভিলায় আসার পর দরিদ্র বলতে কিছু ছিল বলে জীবনে মনে হয়নি তার কখনো। তবে জুলেখা তখন বেশি ছোট ছিল, তাই সিরাজুল খান বিয়েতে মত প্রকাশ নিয়ে কিছুটা বিভ্রান্তিই ভুগছিল। আদরের বোনটাকে না আবার তার স্ত্রী রূপে ভাবের অত্যাচার সহ্য করতে হয় এই ভেবে। তবে পিতার সিদ্ধান্তের উপরে কথা বলার মতো সাহসও ছিল না তখন সিরাজুলের। কিন্তু বলে না, বাবা তো বাবাই। সে সন্তানকে কোলে তুলে আদর না করলেও ছায়া হয়ে পাশে থাকে সব সময়। সন্তানের প্রতি ভালোবাসা কোনো বাবা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো বাবা কখনোই সন্তানের প্রতি তার দায়িত্ব পালন করতে বিচ্যুত হয় না। তাই বড় ছেলের মন পড়তে সময় লাগেনি মনসুর খানের। ছেলের চিন্তার কারণ বুঝিয়ে তাকে আশ্বস্ত করেছিলেন উনি। যা করেছেন জুলেখা আর শফিকের ভালোর জন্যই করেছেন। তাছাড়া নারীহীন এই বাড়িতে জুলেখার জন্য হলেও একটা মেয়ে মানুষের প্রয়োজন আছে, যাকে জুলেখা আপন মন করে মনের সকল কথা বলতে পারবে, যা নিজের বাপ ভাইকেও বলা যায় না। তাছাড়া কাজের মানুষ যতই থাকুক, তারা কখনো আপনজনের মতো সেই আদর যত্ন করতে পারবে না। তার জলজ্জান্ত উদাহরণ মনসুর সাহেব ইতিমধ্যেই পেয়ে গেছেন। জাবেদা ভালো মেয়ে, বউ হয়ে আসলে জুলেখা ভাবি রূপে একজন মা পাবে দেখিস। বাবার কথাই সত্যি হলো, জুলেখা সত্যি ভাবি রূপে মা পেয়েছিল। যত্নের কোনো ত্রুটি রাখেনি জাবেদা। তাই তো জুলেখা জাবেদাকে ভাবি মা বলে ডাকতো। এরপর বছর ঘুরতে না ঘুরতেই মাহাদের জন্ম হয়। সিরাজুল বাবা হলেন। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। সিরাজুলও পারেনি। তার খুশির সীমা ছিল না সেই দিন। পুত্রকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ থম মেরে বসেছিল সে। সেই সময়টুকুতে বারবার ছেলের মুখের দিকে তাকিয়ে দেখছিল। বাচ্চার তার গায়ের রং যেন চাঁদের আলোকেও হার মানাবে।
পুরো খানবাড়ির সবার চোখের মুখে তখন আনন্দের বন্যা বইছিল। অপরদিকে সিরাজুল খানের মনে হঠাৎ করে এক অদ্ভুত অস্থিরতার উদয় হয়। তিনি কিছুটা ভয়ে ছিল পুত্রকে পেয়ে জাবেদা না আবার জুলেখাকে বঞ্চিত করে তার মাতৃস্নেহ থেকে। কিন্তু না, সিরাজুলকে ভুল প্রমাণ করে জাবেদা নিজের মাতৃত্ব দিয়ে জুলেখাকেও আঁকড়ে ধরে রাখে। ছোট্ট সদস্য মাহাদ আসার পর থেকে আঞ্জুমান বিলার সুখের আর কোনো কমতি ছিল না। এরপর পার হয়ে যায় অনেক ছোটোখাটো মুহূর্ত, অনেক ছোট বড় কঠিন বা ভালো লাগার সময়। কিন্তু জুলেখার কপালে সুখ ছিল বরাবরই ক্ষণস্থায়ী। মায়ের আঁচলে মুখ লুকাতে গিয়ে বাবার হাত ছুটে গেল চিরজীবনের জন্য। আবার এক ভোর মনসুর তার আদরের মেয়েটাকে একা রেখেই চলে গেলেন না ফেরার দেশে। আঞ্জুমান ভিলায় নেমে পড়ল কালো শোকের ছায়া। ছোট জুলেখা হয়তো তখন ঠিকমতো বুঝতেও পারেনি বাবা নামের ছায়া ওর মাথার উপরে আর নেই। হয়ে গেল বাবা মাহিন একজন বিহীন একজন এতিম সন্তান জুলেখা। প্রথমে মা, পরে বাবা। হয়তো জুলেখা বানের জলে ভেসে যেত যদি না সিরাজুল শক্ত হাতে আদরের ছোট্ট বোনটাকে আঁকড়ে ধরত। বাবার মৃত্যুর পর জুলেখার প্রতি ভাইদের আদর যত্নের কোনো ত্রুটি থাকলো না, বরং দিন দিন যেন তা বেড়ে ফুলে ফেঁপে উঠল। স্বামীর আদেশে জাবেদাও কখনো জুলেখাকে অবহেলা করার সাহস করতে পারেনি। অনেকটা সুখী শান্তিতেই চলছিল তাদের সকলের জীবন। কিন্তু বছর 16তে সে পর্দাপণ জুলেখা জসিম নামক এক যুবকের প্রেমে পড়ে যায় হঠাৎ করে। ছেলেটা অবশ্য ওদের এলাকার ছিল না, তবে রাস্তাঘাটে প্রায়ই তার সাথে চোখের দেখা মিলত। কিন্তু আগ বাড়িয়ে কখনো কথা হতো না, হয়তো তখনও কথা বলার মতো কিছু ছিল না তাদের মধ্যে। তাই বয়সে জসিম ছিল জুলেখা থেকে বছর 8 বড়। পড়ালেখার গণ্ডি এসএসসি পর্যন্ত সীমিত। এরপর আর কলেজের সিঁড়ি চওড়া হয়নি। নিজ ইচ্ছায় পড়াশোনা ত্যাগ করে ভোগের জীবন বেছে নেয়। কাজ ছাড়া বন্ধু বান্ধবদের সাথে হাসি ঠাট্টার সময় কাটাতেই তার দক্ষতা ছিল বেশ। এক প্রকার হাড়ে ভাদাইমা যাকে বলা হয় তাকে। পাড়ার মোড়ের দিকে চিপা গলিতে অবস্থিত জীর্ণশীর্ণ বাড়িটা ছিল জসিমদের। কোনো দাদার আমলের গড়া বাড়িটা হয়তো। তাই তো এত বছরের অবহেলা অযত্নে দেয়ালের ড্যাম্প হয়ে প্লাস্টার খসে পড়ে গেছে সে কোন কালে। তার অবস্থাও তেমন ভালো না, জায়গায় জায়গায় কেমন স্যাঁতস্যাঁতে ভাব। দেখলে মনে হয় কোনো শক্তিহীন বুড়োকে মেরুদণ্ড সোজা করে দাঁড় করিয়ে রাখার বৃথা চেষ্টা চলছে অযথা। যে কোনো সময় তার দম ফুরাতেই হবে শেষ। আর এই বুড়ো বাড়ির একমাত্র ভবঘুরে ছেলে হলো জসিম। বাবা মা আর এক বোন নিয়ে তাদের সংসার। জসিমের কোনো কাজকর্ম ছিল না, সারাদিন রাস্তাঘাটে একদল ছেলেপেলে নিয়ে ঘুরে বেড়ানো আর আড্ডা দেওয়া ছাড়া। ঠিক তেমনই একদিন এলাকার পুকুর ঘাটে সামনের বটগাছের নিচে বসে বন্ধুদের নিয়ে তাস খেলছিল জসিম। পোড়া ঠোঁটের ভাঁজে অবস্থিত জ্বলন্ত সিগারেট আঙ্গুলের ভাঁজে পড়তেই অসচেতন হয়ে চোখ পড়ে রাস্তার ওপর সাইডে হেঁটে চলা একটি মেয়ের দিকে। সেই মেয়েটা আর কেউ ছিল না, স্বয়ং জুলেখা। সুন্দরী বলে আখ্যায়িত করতে যা গুণ লাগে তার সবই যেন ছিল কিশোরী জুলেখার মধ্যে। জসিম যেন চোখ সরাতেই পারছিল না। অদ্ভুত ঘুরে ডুবে গেল সেই মুহূর্তেও। হঠাৎ আড্ডার ছন্দ পতন হওয়ায় বন্ধুদের 4 জোড়া চোখ এসে স্থির হলো জসিমের দিকে। ও দৃষ্টি অনুসরণ করতেই বুঝতে পারল বন্ধুর নিশ্চুপ হওয়ার আসল কারণ। জসিমের বন্ধু রুবেল কাঁধে হাত দিতেই ঘোর ছুটল ওর। বন্ধুদের কৌতূহল দৃষ্টি নিজের দিকে নিমজ্জিত দেখে মুচকি এসে লজ্জায় চোখ নামালো জসিম, যেন চোর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেল। রুবেল তির্যক হেসে জিজ্ঞেস করে, কি হলো রে মামা, পছন্দ হইছে? জসিম লম্বা দম ছেড়ে আবারও তাকালো জুলেখার দিকে। একদম নির্লিপ্ত চাহনি। দুবেনি করে স্কুল ড্রেস পরা মেয়েটা, সাথে মেয়েটার সাথে কথা বলতে বলতে সামনের দিকে হেঁটে যাচ্ছে। আর কিছু একটা বলে কেমন খিলখিলিয়ে হাসছে, সেই হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে। কালচে চোখের মণিজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে জুলেখাকে ওপর নিচ নিরীক্ষণ করে নিল জসিম। দৃষ্টি যেন আবারও আটকে গেল ওর। চোখ জোড়া সেদিকে নিবদ্ধ রেখেই প্রশ্ন করল, কে রে মেয়েটা? আগে তো কখনো দেখিনি এলাকায়, নতুন নাকি? খ্যাক খ্যাক হাসির শব্দ শোনা গেল চারপাশ থেকে। মুখের কোলে বিরক্ত এনে বন্ধুদের দিকে আর চোখে তাকালো জসিম। বন্ধুদের উৎসবের কারণ খুঁজে পেল না, বরং দাঁত কিরমির করে শক্ত কণ্ঠে বলল, কৌতুক কইছি, হাদারামগুলো দাঁত কিলাইয়া হাসতাছিস কেন?
বন্ধু কৌতুকই তো, এই বছরের সেরা কৌতুক। ফয়সাল হেসে বলল। মানে? জসিমের বিস্ময় কণ্ঠ। মানে হলো হুড়পড়ি আর কেউ না, খান বাড়ি একমাত্র সম্পদ। কী সব ফালতু বকছিস? খানবাড়ির মেয়ে তাহলে আজ পর্যন্ত আমার নজরে পড়লো না কেন? এই এলাকার কম হুরের মধু তো আমি চাকিনি, এইটা আমার নজর থেকে আড়াল হলো কেমনে? বোনকে একা ছাড়ে না খান বাড়ি ছেলেরা, যেখানে যাবে সব সময় গাড়িতে করে যায়, সাথে অবশ্যই বাড়ির কেউ না কেউ থাকে। ভাই বা বাবিদের সাথে বেশিরভাগ দেখা যায়। বাবা মা বলতে কেউ নেই, শুধু 3 ভাই। বড় 2জন বিয়ে টিয়ে করে সংসার করছে, আর ছোটটা এখনো পড়াশোনা চালাচ্ছে। বংশের একমাত্র মেয়ে বলেই হয়তো ভাইয়েরা একটু বেশি আদর যত্ন করে, একেবারে চোখে হারায় বলতে গেলেই। বাড়ির বাইরে খুব কম বের হতে দেখা যায়, তাই হয়তো তোর চোখে এতদিন পড়েনি। রুবেল যখন কথা বলছিল জসিম এক দৃষ্টিতে তাকিয়েছিল ওর মুখের দিকে। ওর কথা শেষ হওয়ার পরও জসিমের নজর একইভাবে স্থির থাকলো রুবেলের মুখের উপর। জসিম বুঝতে পারছে না ও দুঃখ প্রকাশ করবে নাকি ভাগ্যকে ধন্যবাদ দিবে এভাবে অ্যাক্সিডেন্টালি আজ জুলেখাকে দেখে ফেলার জন্য। এ তো দেখি রাজপ্রাসাদের রাজকন্যা, একে পটাতে পারলে বাকি জীবন আরাম আয়েসে কেটে যাবে বলতে গেলে জসিমের। ঠোঁটের কোণে বাঁকা হাসি রেখে মনে মনে বিশাল ছক কষে নিল জুলেখাকে পটানোর জন্য জসিম। জাবেদা ভাবি, ও জাবেদা ভাবি। একজন বেঢপ ফুটবলায়াকৃত মহিলা তার ফুলে ফেপে ওঠা শরীরটা বহু কষ্টে টেনে টুনে নিয়ে উগ্রস্বরে চিৎকার করতে করতে খানবাড়ির ভেতরে প্রবেশ করলো। তার মুখশ্রী জুড়ে ক্রোধে আবরণে লালচে হয়ে আছে। তার হাত ডাকে গোটা আঞ্জুমান ভিলার দেয়ালগুলো যেন ক্ষণিকের জন্যই কেঁপে ওঠে। কারো চিৎকারের মৃদু স্বরে জাবেদা নিজের শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয়ে আসে। সদর দরজায় দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলাকে চিনতে জাবেদার বিশেষ কোনো সমস্যা হয়নি, কারণ ভদ্রমহিলা এলাকারই একজন। বহু বছর এক এলাকার বাসিন্দা হওয়ার সুবাদেই এই এলাকার হাড়ির খবর সকলেরই কম বেশি জানা। জাবেদা কারোর সাথে চটকালি না করলেও অজানা নেই তার কাছে কিছুই। তাছাড়া ভদ্রমহিলা বেশি দূরের বাসী নয়, তাদের বাড়ি থেকে কয়েক বাড়ি পরে তার নিবাসস্থল। ভালো কোনো সখ্যাত গড়ে না উঠলেও এলাকার আয়োজিত কোনো উৎসব অনুষ্ঠানের মাঝে মধ্যেই দেখা সাক্ষাৎ হয়ে যায়, এই আর কি। তখন কথাবার্তা বলতে এতটুকুই হতো। আজ এই মহিলার এখানে আগমনের কারণ খুঁজে পেল না, তবে অসময়ে আগমনে বড্ড বিরক্ত জাবেদা। কিন্তু বাড়িতে আসা মেহমানকে তো আর মুখে প্রকাশ করা যাবে না তাই তৎক্ষণাৎ জাবেদা মুখে একটা মিকি হাসি রেখে ভদ্রতার খাতিরে শুধালো। আপা ভালো আছেন? বাহিরে দাঁড়িয়ে কি করছেন? ভেতরে আসুন। আমার ভেতরে এসে কি হবে, বরং আপনাদের বাড়ির আপদটাকে আগে বের করুন। আজ এর বিচার না করলে আমি খানবাড়ির সামনে হরতাল করে বসবো, মনে রাখবেন। জাবেদা হক চকালেন। কী সব বলছে এই মহিলা? কার কথা বলছে? কি হয়েছে আপা, আপনি কার কথা বলছেন? কার আবার? ওই বেয়াদব মেয়ে ছেলে পদ্মর। থাকে তো মানুষের বাড়িতে আশ্রিতা, অথচ নিজেকে ভাবে কোন অঞ্চলের মহারানী ভিক্টোরিয়া। ভাব দেখে আর বাঁচি না। শান্ত হন আপা, আর একটু দম ছাড়ুন, তারপর বলুন কে কি করেছে আমাদের পদ্ম। কি করেছে এটা বলুন, কি না করেছে এই হাড়ে বজ্জাত মেয়ে। আমার এত দামি গাড়িটার কাজ ইট মেরে ভেঙে দিয়েছে। শুধু কি তাই, আমার ড্রাইভার প্রতিবাদ করায় তাকেও অসভ্য ভাষায় গালাগালি করেছে। এখন শুধু মারতে বাকি। কি যা তা বলছেন? আমাদের পদ্ম মোটেও এমন মেয়ে না। মানছি একটু ডানপিটে দুষ্টু, তবে কাউকে বিনা কারণে কিছু বলবে এমন মেয়ে নয়। আপনার ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে কি বলেছে। আমি নিশ্চিত করে বলতে পারি সে কিছু খারাপ একটা করেছে। তা না হলে আমাদের পদ্ম এমন বিহেভ করার মতো মেয়ে না। মাহাদের ছোট চাচি শাইলা কিছুটা প্রতিবাদ স্বরেই বলল কথাগুলো। জাবেদা নিশ্চুপ। এখন এগুলো দেখে দেখে অনেকটা অভ্যস্ত হয়ে গেছেন তিনি, তাই এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করলেন না। এই মেয়েটার নামে প্রায় দিনই কোনো না কোনো বিচার নিয়ে আসে লোকজন। জাবেদা তাই সেই নিয়ে চিন্তিত না। তার চিন্তার কারণ এখন মাহাত। ছেলেটা রুমে বিশ্রাম নিচ্ছে, শরীর ভালো নেই। হঠাৎ করেই পরশু রাতে ভীষণ জ্বর নেমে পড়ল।
সেই এক জ্বরে ছেলেটার একেবারে নাজেহাল অবস্থা। এখন কিছুটা কমলেও শরীর ভীষণ দুর্বল। যাবে